সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। চাঁপাইনবাবগঞ্জ ও তার পার্শ্ববর্তী জেলার 25টি উপজেলা নিয়ে গঠিত বিশাল বরেন্দ্র অঞ্চল। বিস্তীর্ণ এলাকা জুড়ে উঁচু নিচু মাঠে লাল মাটির বরেন্দ্রভূমি শুষ্ক আর রুক্ষ। এখানে একসময় ধান ছাড়া আর কিছুই চাষ করা যেত না, তবে এখন সময় পাল্টেছে। বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হচ্ছে মাল্টা। বরেন্দ্র রুক্ষ লাল মাটিতে মাল্টা চাষের জাদুকারী সাফল্য পেয়েছেন চাষিরা। গত 3 বছর আগে লাগানো বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে মাল্টা। বাণিজ্যিকভাবে লাভজনক হয় অনেকেই এই মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এমন একজন কৃষক, এমন একজন চাষি মতিউর রহমান। তিনি তার জমিতে মাল্টা চাষ সহ বিভিন্ন ধরনের ফল চাষাবাদ করছেন। বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরবো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি মারুফা। শুষ্ক আবহাওয়া আর কঠিন মাটিতে মাল্টা চাষের এই অলিক কল্পনাকে বাস্তবে রূপদানের পথিকৃৎ মতিউর রহমান। তার নিরলস প্রচেষ্টায় মাল্টা চাষের কলা কৌশল ছড়িয়ে পড়ছে বরেন্দ্রের প্রত্যন্ত অঞ্চলে। চাচা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন চাচা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি করছিলেন এখানে? এই যে গাছগুলো এই নতুন ফল আসছে তো, এই ফলগুলো যেন আলো বাতাস পায়, এই জন্য অতিরিক্ত ডালগুলো কেটে ফেলছি। চাচা, আপনার এই বাগানে মাল্টা চাষ হচ্ছে এবং এছাড়াও বিভিন্ন ধরনের ফল চাষ করছেন। আপনি কি আমাদের একটু বলবেন যে এই ফল চাষ করার আগে আপনি কি করতেন? আমি মূলত একটা সরকারি চাকরি করি। সেই সময় থেকে আজকে থেকে 20 বছর আগে আমি বিভিন্ন জায়গায় আমাদের নিজেদের এবং অন্যের জায়গায় ফাঁকা জায়গা থেকে আমার গাছ লাগাতে খুব ইচ্ছা হতো। তার মানে তো কোনো প্রশিক্ষণ ছিল না, তাহলে কি করে বুঝলেন যে এই মাটিতে মাল্টা চাষ করা যেতে পারে? আমাদের যে দেশি মালটাগুলো সেগুলো প্রথম লাগিয়েছিলাম, যেগুলো আগে প্রচলিত আছে সেগুলো হর্টিকালচার থেকে কিনে আমি চারা লাগিয়েছিলাম। যে চারাগুলো ফল ভালো হয় কিন্তু একদম স্বাদ নাই। যে নতুন ভাবে যে বাড়ি মালটা এক জাতের গাছ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাত। প্রথম যখন এই চারা আমি রোপণ করার পর যে ফল ধরলো, এই ফল স্যারেরা ওনাদের ল্যাবে টেস্ট করলেন। আমরা বাজারে যেগুলো আমদানি করা বা আমার দেশের উৎপাদিত অন্যান্য মালটা পাই সেগুলো থেকে 1.5 গুণেরও বেশি মিষ্টি। তখন থেকে এর প্রতি আমার আরো বেশি ঝোঁক বা আরো বেশি উৎসাহ পেলাম এবং এই মালটা গাছ থেকে মাতৃ গাছ হিসেবে আমি এখান থেকে চারা উৎপাদন করে আমার এলাকাতে, শুধু আমার এলাকা না, এমনকি আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে পর্যন্ত এই আমার বাগান থেকে চারা নিয়ে যা লাগিয়ে দিচ্ছি। চাচা, তার মানে হচ্ছে আপনার এই বাগান থেকে শুধু ফলই না, চারাও আপনি বিভিন্ন জায়গায় দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে এখনো ফল আছে। তো কতদিন পরে এই ফল আসে গাছে? 1 বছর পরে আপনার ফল আসে। এমনকি আমার যে চারাগুলো উৎপাদিত, এখন যে চারা দেখবেন চারাতে সবগুলোতে ফল ধরা আছে। বাগানটা বিশাল বিশাল। তা আমরা আরেকটু ভিতরে গিয়ে কথা বলি। যেমন এই যে ছোট গাছটা, এতে প্রচুর ফল, এগুলো মালটা এবং প্রচুর ফল। এই ছোট ছোট এখন ছোট ছোট দানা দেখছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হলে পুরো গাছটা ভরে যাবে। আচ্ছা। মতিউর সাহেবের বাগানের ভেতরে যেতে যেতে আমাদের চোখে পড়ে মাল্টার চারা উৎপাদনের এই বেডগুলো। কথায় কথায় চারা তৈরির বিভিন্ন দিকগুলো জানা হয়ে গেল তার কাছে। চাচা, আপনার বাগানে কতগুলো মাল্টা গাছ আছে? ফল ধরা গাছ প্রায় 200 আছে। এই ধরনের ফল ধরা গাছ প্রায় 200।
তারপর এখন আমরা যে ছোট নতুন ভাবে যে চারাতে লাগাচ্ছি এগুলো দেওয়া প্রায় আমার 2000। আচ্ছা, তো এইগুলো চারা না, আপনি যে চারার কথা বলছিলেন? এই চারাগুলো আমরা এভাবে তৈরি করি। এটা আপনাকে যেটা দেখায়, এটা হলো রুট প্লান্ট, নিচের অংশ বাতাবি লেবু থেকে নিয়ে আমরা বাতাবি লেবুর বীজ থেকে এই পলির ভেতরে দিয়ে মাটি দিয়ে চারা তৈরি করি। এই চারাটা নির্ধারিত একটা হাইট হলে তারপর এই গাছ থেকে আমরা ছায়ান কেটে এখানে জোড়া দিই। এই যে জোড়া দিচ্ছে, টেপিং সিস্টেম করা হয়েছে। এখানে কতগুলো চারা আছে? এখানে অল্প, এই বেডে অল্প আছে, এটি হয়তো 2000 হবে। তো সর্বমোট আমার এখন আমার স্টকে যে আর যেগুলো দেখছেন অন্যদিকে এগুলো প্রায় 2000 আছে। জি। চলেন ওই দিকে একটু দেখি। এবং এটার হলো আমার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে বাঁধা হয়েছে, দ্বিতীয় ধাপে কিছু কিছু টুসি ফুটছে, এবং তৃতীয় ধাপে দেখবেন আপনি এগুলো কিন্তু কিছুদিন আগে, যার ধরুন আপনার এই যে এগুলো একটু বড় হয়েছে, চলে আসছে তো। জি, এই যে ফুল চলে আসছে। আচ্ছা, এই যে- ওটা হচ্ছে দ্বিতীয় ধাপ আর এটা হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ, প্রথম ধাপ হলো আমরা টেপটা করেছি গাছ থেকে কেটে। দ্বিতীয় ধাপে চারা ফোটা, যে টুসি ফোটা শুরু হয়েছে। এটা একটু কিছুদিন আগে পরে জন্য এর মাপ আছে। আর এর সাথে যেটা বড় হয়েছে সেগুলো কিন্তু আমরা ডেলিভারি দেবো। ওই সামনে ওদিকে আছে, আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে চলেন ওদিকে যাই। আচ্ছা, এদিকে তো না? হ্যাঁ, চলে প্লিজ। দেখছেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। নিবেদিত দীপ্ত কৃষি। আচ্ছা, এই হলো আপনার বড় বাগান। জি, এই সব মিলে এইগুলো গাছ আমার দেখছেন যে পুরো বাগানটা এরকম আর কি। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা চারাও দেখলাম। তো জি। এবার আপনি আমাকে একটু বলেন যে এই চারাগুলো লাগানোর আগে পূর্ব একটা প্রক্রিয়া তো জি, থাকে, জি। সেটা কিভাবে করেন? সেটা আমরা সর্বপ্রথম জমিটাকে সুন্দর করে চাষ দিয়ে তৈরি করে নিই। হুম, নেওয়ার পর 12 ফিট বাই 12 ফিট স্কোয়ারে আমরা গর্ত তৈরি করি। আচ্ছা। 1 মিটার বা 1 মিটার, গভীরতা 1 মিটার। হুম, এই গর্তটা তৈরি করার পরে এই গর্তে হুম, 15 কেজি, 10 থেকে 15 কেজি গোবর সার, পচা গোবর সার, আচ্ছা। 250 গ্রাম টিএসপি, হুম, 150 গ্রাম এমওপি, 5 গ্রাম বোরিক অ্যাসিড, আর 1 কেজি, 1 থেকে 2 কেজি আপনার চুন, আচ্ছা। দলচুন অথবা আমরা যে ঘর রং করি সেই চুন দিয়ে হুম, মাটির উপরে যে মাটিটা ওঠায় সেটাকে মিশিয়ে নিয়ে হুম, আমরা মাটিতে গর্ত ভরাট করে দিই। আচ্ছা। ভরাট করার পরে একটা সেচ দিই, সেচ দিলে মাটিটা আবার জল আসলে তখন ওখানে আমরা চারাটা রোপণ করি। আচ্ছা, আমরা তো এতক্ষণ শুনলাম যে চারা লাগানোর পূর্ব প্রক্রিয়া। এবার আপনি আমাদেরকে একটু বলেন যে চারা লাগানোর পরে যে পরিচর্যা, এটা কিভাবে করেন? এটা আমরা মূলত আগাছা পরিষ্কার রাখি, সেচ ব্যবস্থাপনাটা ঠিক রাখি। আবার কোনো সময় বর্ষার সময় হলে যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক রাখতে হয়, এবং গাছে কোনো ধরনের রোগ বালাই দেখলে সে সময় খুব অল্প পরিসরে বালাইনাশক দিতে হয় আর কি। তো সেচ ব্যবস্থা তো দিতেই হয়, তো এটা কিভাবে দিয়ে থাকেন? এটা সেচ ব্যবস্থাপনা একটু ভালো রাখতে হয়। এখানে যদি আপনার পানি বেশি হয় তাহলে গাছ একটু দুর্বল হয়ে যাবে, পাতা লাল হয়ে যায়। আবার একদম কম হলে গাছ ঝোপটে মানে ইয়ার মতো হয়। পরিমিত আকারে সেচ দিতে হয়। চাচা, কর্মচারী এবং সব খরচ মেটানোর পর কি আশা করছেন যে আপনার কেমন লাভ দাঁড়াবে মালটা বিক্রির পর? এবছর আমার সর্বসাকুল্যে প্রায় 4 লক্ষ টাকার মালটা বিক্রি করেছি, ফল বিক্রি করেছি। এখানে আরো তো অন্য চারা টারা বা অন্য ব্যাপার আছে, সবগুলো মিলে 10 লক্ষ টাকা বিক্রি হবে। চাচা, আপনার কথা অনুযায়ী যেটুকু বুঝলাম যে চারাকে 4টা ধাপে রাখা জি। হয়, তো এই পর্যন্ত আমরা তৃতীয় ধাপ পর্যন্ত দেখেছি। তো এখন কি চতুর্থ ধাপের চারাগুলো দেখতে পারি? অবশ্যই অবশ্যই, প্লিজ চলেন যে সামনে। এদিকে না? জি, আসেন। আম গাছটা মুকুল ছেড়েছেন। আমার ছেলে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ভালো আছি। তো অফ টাইমে উনি দেখাশোনা করেন, তো পড়ালেখা? সব টাইমে দেখাশোনা করে, আমার অফ টাইমে আমি আসি আর কি। আচ্ছা। ও সবেমাত্র কিছুদিন আগে লেখাপড়া শেষ করলো আর কি। ও। বিএসসি কমপ্লিট করেছে বাহ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ।
বাহ। কিন্তু তারপরে আবার কৃষিতে মানে দিকটা পুরোপুরটা পরিবর্তন। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং ছেড়ে কেন এই কৃষিতে একটু শুনি। অ্যাকচুয়ালি মানে ঢাকা সেক্টরে যখন থাকতাম, ঢাকা শহরে পড়ালেখা করতে এবং সেখানে পড়ালেখা বিভিন্ন জব করলাম। জব করার পর যেটা আসলে ঢাকা শহরে জ্যাম বা যখন এখানে অবসর ছুটি টাইম যখন এসে কাজ করতাম, তখন ওই কারণে না যে আপনার খুব ভালো লাগতো। সবসময় কথা বলছে বা এক যে অফিস টাইম তাদের রুলসে, তখন আমার থেকে আমি জিনিস বলতে পারি, আমার বলা মানুষ একটা কোয়েশ্চেন করে রাখছি, আরো ভালো মোটিভেট করতে পারি। সেই জন্য আমরা থেকে আর কি এদিকে আসা। নাইট ভাই, আমরা দেখলাম যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপের সামনে আমরা এখন আছি। তো এই যে চারাগুলোকে যে আপনারা ধাপ অনুযায়ী সাজান, এটা কেন করেন? এটা করার দুইটা কারণ হলো আবহাওয়ার সাথে কিছু একটা সমঝোতা রাখার জন্য। যেরকম আমি যদি শীতকালে যদি জার্মিনেশন করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু বাইরে বা নর্মালি খোলা বাজারে হবে না। সেক্ষেত্রে আমাকে গ্রিন হাউস তৈরি করতে হবে যেন ভিতরের তাপমাত্রাটা বা আর্দ্রতা যেন ঠিক থাকে এই জন্য। কিন্তু আমরা যদি বাইরে রাখি তাহলে কি হবে, ঠান্ডার জন্য এটা জার্মিনেশন হবে না। এই জন্য স্টেপগুলোকে এইভাবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন আবহাওয়ার জন্য বিভিন্ন সময় ডিভাইড করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে কৃষিতে যারা শিক্ষিত যুব সমাজ আছে, তাদের কতটা এখানে এগিয়ে আসার দরকার বলে আপনি মনে করেন? আমি যতটুকু মনে করি যে আমরা যারা আমাদের ইঞ্জিনিয়ার লেভেলে যারা আছি, তারা আমরা যতটুকু মানে যদি এভাবে যদি দেখতে যাই, তো আমরা যতটুকু বাইরে যে ইনকাম সোর্সটা দেখি, তার চেয়ে আমরা যদি কৃষিতে যদি আমরা সময় সঠিকভাবে কাজ করতে পারি, আমাদের ওই আয়ের চেয়ে আমরা এখানে ভালো করতে পারবো। তো এই চারাগুলো পরে যায় কোথায়? আমাদের চ্যানেল অ্যাকচুয়ালি চতুর্থ ফাইনাল স্টেজ, এরপরে আমাদের কোনো স্টেজ নাই। আচ্ছা। এরপর যেটা হয় যে জাস্ট আমাদের গাছটা নার্সিং করে বাঁচিয়ে রাখা, এরপর আমরা বিভিন্ন ভোক্তা পর্যায়ে দিয়ে দিই। আজকে যে অনেক চারা ক্রেতা বা আমাদের স্থানীয় পর্যায়ের অনেকগুলো লোক আসছে যারা এখন চারা নিয়ে সামনে আসেন। চলেন। আচ্ছা, আসি নাহিদ ভাই। Yes. এখান থেকে আমাদের ডেলিভারি হয়, বিক্রি হয়। আচ্ছা। এই যে এখানে ভদ্রলোক আসছেন যিনি চারা কেনার জন্য বাগান তৈরিতে উদ্বুদ্ধ নিজে তৈরি করবেন, ওনার সঙ্গে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, আপনার বাগান কোথায়? আমার নাম রতনপুর। আপনি নতুন বাগান করছেন? যে নতুন বাগান করছি। মতিউর চাচা তো নিঃসন্দেহে মালটা চাষ করে সফলতা পেয়েছেন। তা আপনি আপনার বাগান নিয়ে কতটুকু আশাবাদী? আমি আশাবাদী যে আমিও ভাবে মতিউর ভাই যেভাবে অ্যাডভান্স হয়েছে আমিও ভাবে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করছি। আপনি তো চারা নিচ্ছেন, তো কতগুলো চারা নিয়েছেন? আজকে চারা নিয়েছি 125টা। কৃষক ভাইয়েরা, আপনারা দেখলেন যে মতিউর চাচাকে দেখে প্রতিদিনই এই মালটা চাষ আগ্রহী হয়ে এখান থেকে চারা সংগ্রহ করছেন। চাচা, আপনি এই ফল চাষ করে সফল হবেন এই কামনাই করছি। জি, আশা রাখি। আচ্ছা, মতিউর চাচা, ওনারা কি আপনার কর্মচারী, এখানে কাজ করেন? হ্যাঁ, এখানে তো ওরা সব সময় পরিচর্যা থেকে শুরু করে সবকিছু ওরাই। আমি জাস্ট একটু গাইডলাইন দিই। এবার একটু তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আছি ভালো। আচ্ছা, আপনি এখানে প্রতিদিন কাজ করেন? জি। চাচা, আপনার সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনিও কি এখানে প্রতিদিন কাজ করেন? ফল ফল করি। ভবিষ্যতে বাগান করার ইচ্ছা আছে? বাগান করার ইচ্ছা আছে। ঠিক আছে, আপনার আশা পূরণ হোক চাচা। চাচি, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। চলেন চাচা, আপনাদের দিকে যাবো। আচ্ছা। চাচা, ওই মালটা ছাড়া আর কি কি ফল? আমরা পেয়ারা দেখলাম, আর কি কি ফল গাছ আছে? এখানে আছে আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুল, হ্যাঁ। তারপর আপনার কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর আমাদের দেশি ফলের মধ্যে চালতা, আচ্ছা। চালতা আছে, কামরাঙা আছে, ইত্যাদি আর কি। এই ধরনের দেশি ফলগুলো সব প্রায় আমাদের এখানে 40 প্রজাতির গাছ আছে। হ্যাঁ, সেটা তো আপনি কম বলছেন। ঔষধি এবং কাঠ জাতীয় বিভিন্ন গাছে 40 প্রজাতির গাছ আছে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে এবং দীপ্ত টিভি পরিবারের সকলকে ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে আমার দেশের সকলের কাছে দোয়া চাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।